বাংলাদেশ নীতি নিয়ে মোদি তো বরাবরই চাপে ছিলেন। এবার আজকে কেরলে একটি সভায়, দলীয় সভায়, মোহন ভাগবত, সংঘ পরিবারের প্রধান মোহন ভাগবত, তিনি এবার মোদির বিরুদ্ধে একটা কথা বললেন। তিনি বললেন যে বাংলাদেশ নিয়ে মোদির বিদেশ নীতি সম্পূর্ণ অসফল এবং বেদনাদায়ক। এইমাত্র এটা টিভিতে এখন লাইভ চলছিল, লাইভটা শেষ হলো, এখনো শেষ হয়নি, চলছে, অন্য বক্তারা বলছেন, কিন্তু সংঘ পরিবারের মোহন ভাগবতের কথাই হচ্ছে আসল কথা। তিনি যেটা বলবেন সেটাই হবে। তাহলে মোহন ভাগবত যখন মুখ দিয়ে এই কথাটা বলেছেন, তাহলে মোদির চাপ কিন্তু আরো বাড়লো। সকালবেলা যে দুপুরে যেটা করেছিলাম আমি, যে সরকারের অন্দরে বিশেষ করে কূটনৈতিক মহলে জল্পনা সৃষ্টি হয়েছে মোদির এই নরম মনোভাব নিয়ে। এবার কিন্তু সেই আঁচটা মোদির ঘাড়ে কিন্তু লাগলো, সেই বিষ নিঃশ্বাসটা লাগলো মোহন ভাগবতের। আর এই মুহূর্তে মোহন ভাগবত যদি মনে করেন যে মোদিকে তার গদি ছাড়তে হবে, তাহলে মোদিকে তার গদি ছাড়তে হবে। কারণ বিজেপি হচ্ছে একটি রেজিমেন্টেড পার্টি। এই রেজিমেন্টেড পার্টিতে যখন মানে পার্টির সর্বস্তরে উচ্চ স্তর থেকে যখন বলা হবে যে আপনার দ্বারা হচ্ছে না, আপনি এবার সরে যান, আপনার বয়স হয়েছে, আপনার শরীর নিচ্ছে না, যে কোনো কারণে বলবে আপনার শরীর নিচ্ছে না, বয়স হয়েছে, আপনার পক্ষে আর এত ট্রাভেল করা উচিত হবে না, আপনি পরবর্তী প্রজন্মের হাতে ছেড়ে দিন। তাহলে এক্ষেত্রে মোহন ভাগবত আর কোনো কথা বলেননি, কিন্তু লাইনে তাহলে কে আছেন? লাইনে আছেন তাহলে যোগী মহারাজ। যোগী মহারাজ কিন্তু উত্তরপ্রদেশকে ঠান্ডা বানিয়ে দিয়েছেন। ও অত্যন্ত কড়া ধাঁচের মানুষ। এছাড়া আরো আছে, আমাদের হেমন্ত বিশ্ব শর্মাও রয়েছে, এর মধ্যে রাজনাথ সিং রয়েছেন। কিন্তু সংঘ পরিবারের লোক নয় বলে জয়শঙ্কর কোনোদিনই প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি সংঘ পরিবারের লোক নন। কিন্তু প্রধানমন্ত্রী হয়তো মোদি হয়তো অবসরের চিন্তাও করতে পারেন। হঠাৎ তিনি বলতে পারেন আমি অবসরে চলে যাচ্ছি। অর্থাৎ বাংলাদেশ নীতিতে তিনি এই যে সফট একটা ভাব নিয়েছিলেন, সেই সফট ভাবটাই তাকে বিপদে ফেললো। আমি বরাবরই কিন্তু বলেছিলাম এত নরম হওয়ার কোনো দরকার নেই। আপনি অনেক আগে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারতেন। আপনি সমস্যাকে জিইয়ে রাখেন, জিইয়ে 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 যখন সেটা একদম মানে উত্তপ্ত হয়ে যায়, সেটা অনেকগুলো ক্ষেত্রে দেখা গেছে। এই নিটের লাস্ট নিট, তার আগে আপনার এই এর কি বলে ওটা, আমাদের যে কৃষি আন্দোলন তাই শেষ পর্যন্ত মোদিকে পেছোতে হলো। প্রথম দিনই যদি উনি কড়া হাতে ব্যাপারটাকে হাতে নিতেন, মানে অমিত শাহের হাতে ছাড়তেন, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হতো। এখন অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন না কেন? অমিত শাহ শুরুতেই বলে দিয়েছেন অত চাপ আমার পক্ষে নেওয়া সম্ভব না, কারণ আমার হার্টের সমস্যা রয়েছে, আমি দীর্ঘ ছোটাছুটি করতে পারি না, আর এদেশ ওদেশ যেতে হবে। আর দ্বিতীয় হচ্ছে অমিত শাহ সরে গেলে স্বরাষ্ট্রকে দেখবে। স্বরাষ্ট্র একটা বড় দপ্তর, সারা ভারতবর্ষের স্বরাষ্ট্রটা দেখা এটা কম বড় ব্যাপার নয়, ভারতবর্ষের মতো বড় দেশে। তো ওই কারণে অমিত শাহ মানে ওই লিস্ট থাকছেন না। তাহলে অমিত শাহর পরে আমাদের যোগীজি হচ্ছেন একেবারে উঠে আসার মতো। এখন বয়স অনেক অল্প, 48-49 বছর বয়স হবে। আর যোগীজিকে সবাই শ্রদ্ধা করে,
সবাই শ্রদ্ধা করে, আপামর জনগণ শ্রদ্ধা করে। যে কোনো রাজ্যের আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, যোগী মহারাজ বললে পরে মাথায় হাত তুলবে, যোগী মহারাজ। আর যত এই সন্ত্রাসবাদী আছে আর গুন্ডাবাজ আছে, সব কিন্তু যোগী মহারাজকে দেখলে ঠকঠক ঠকঠক করে কাঁপবে। ভারতবর্ষ চাইছে এইরকম একটা রুলার, যার হাতে শক্ত দণ্ড চাই থাকবে। এই সফট এ দিয়ে মানে পাওয়ার ইউজ করে এখনকার দিনে আর চলে না। সুতরাং মোদিজির কপালে কিন্তু চিন্তার ভাঁজ। হয়তো যে কোনো দিন শুনবেন, আমি বলছি না যে এইটা বলা মাত্রই সঙ্গে সঙ্গে হবে, কিন্তু বলা যখন শুরু হয়েছে আর মোদিজির কান অবধি যদি অবশ্যই পৌঁছায় মোদিজির কানে, তাহলে সম্মান থাকতে থাকতে মোদিজি হয়তো রিজাইন করে বেরিয়ে যেতে পারেন, অথবা একটা স্টেটমেন্ট দিতে পারেন, আমার বয়স বা আমার স্বাস্থ্যের কাছে আমি আর এই কাজ পেরে উঠছি না, আমি এই কাজে অব্যাহতি চাই বলে উনি সংঘ পরিবারের কাছে নিজের রেজিস্ট্রেশন লেটারটা গভর্নমেন্টের কাছে দিয়ে সংঘ পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে নেবেন। বিদায় নিয়ে তিনি তো আগেই বলেছেন আমি হিমালয়ে চলে যাব, রইল ঝোলা চললো ঘোলা, আমি হিমালয়ে চলে যাব। তা ওনার ডায়া বায়া তো কেউ নেই, সুতরাং ওনাকে আর মানে লোকচক্ষুর তো সামনে আর পাওয়া যাবে না। তবে অবস্থা খুব গম্ভীর, কারণ যেভাবে বাংলাদেশের মানে ব্যাপারটা পাকাচ্ছে এবং ভারতকে বাংলাদেশ চোখ রাঙাচ্ছে, তাতে এবার মোহন ভাগবত পর্যন্ত রিয়াক্ট করতে শুরু করলেন। তাহলে দেশের সাধারণ মানুষের অবস্থা ভাবুন। মোহন ভাগবত অত বড় সংঘ পরিবারের তিনি নেতা, তিনি যদি রিয়াক্ট করেন তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? কারণ সংঘ পরিবার বুঝতে পারছে এইভাবে যদি চলতে থাকে তাহলে পরে 2029-এ যত কষ্টে ক্ষমতায় এসছে বিজেপি, 2029-এ হোয়াইট ওয়াশ হয়ে যাবে। আর পেছনে রাহুল গান্ধী বসে আছে। রাহুল গান্ধী দেখুন 2-4 দিনের মধ্যে অনাস্থা প্রস্তাব আনলেন বলে লোকসভায়, যে বাংলাদেশ ইস্যুতে পুরো ফেল করেছে বলে অনাস্থা প্রস্তাব এনে দেবেন। অনাস্থা প্রস্তাব আনলে পরে আমাদের এখানকার যে বিজেপির যে সমস্ত লোকজন রয়েছে না, তারাও হয়তো দেখবেন অনাস্থা প্রস্তাবে ভোট দিয়ে দেবেন। কারণ মোদিজির এই সমস্ত এই যে ধৈর্যশীল কাজকর্মে অনেকেই কিন্তু বিরক্ত এবং অতিষ্ঠ হয়ে উঠেছেন। ফলে ওনার ধৈর্য নিয়ে, ওনার নীতি নিয়ে ওনাকে থাকতে হবে। আপাতত হয়তো মোদিজিকে গদি ছাড়তে হবে, এটা কিন্তু আন্দাজ পাওয়া যাচ্ছে। আমার কথা এখনই হয়তো মিলবে না, কিন্তু 2 মাস বাদে হয়তো আমার কথা মিলবে। তখন আপনারা আমায় বলবেন যে আপনি অনেক আগাম ধরতে পেরেছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।